এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি। সাংসদ পদ খুইয়েছেন, তবে আইনি লড়াই চলছে। এই পরিস্থিতিতে দল যে মহুয়া মৈত্রের পাশে আছে তা আরও একবার স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন মানুষের ভোটে মহুয়া আবার জিতবে, যা থেকে কার্যত স্পষ্ট হয়ে গেল এবারও লোকসভা ভোটে কৃষ্ণনগর থেকে মহুয়াকেই টিকিট দিচ্ছে তৃণমূল। বৃহস্পতিবার নদিয়ার শান্তিপুরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি পরিষেবার কর্মসূচি ছিল। সেই মঞ্চে হাজির ছিলেন নদিয়া জেলার তৃণমূল সভাপতি মহুয়া মৈত্র। তার সাংসদ পদ খারিজ নিয়ে এদিন ফের একবার বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায়, মহুয়াকে ওরা তাড়িয়েছে কেন? মহুয়া মানুষের কথা বলছিল। এরপরই নাম না করে বিজেপিকে তার চ্যালেঞ্জ, তোমরা মহুয়াকে তাড়িয়ে দিতে পারো, কিন্তু মহুয়া মানুষের ভোটে আবারও জিতবে। তবে এই প্রথম নয়, যেদিন কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদের পদ খারিজ হয় সেদিনও মহুয়ার পাশে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন দল মহুয়ার পাশে আছে। বিজেপির প্রতিহিংসা পরায়ণ রাজনীতি আরও একবার প্রমাণিত হলো। এবার মহুয়ার জেলায় দাঁড়িয়ে মমতা বুঝিয়ে দিলেন দল প্রাক্তন সাংসদের পাশেই রয়েছে। অন্যদিকে চলতি বছরের লোকসভা ভোট, তাই এবারে পূর্ণাঙ্গ বাজেট পেশে সুযোগ পায়নি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। কিন্তু 3 মাসের ভোট অন অ্যাকাউন্ট পেশ করেই অর্থমন্ত্রী যেন বুঝিয়ে দিল পূর্ব ও উত্তর পূর্ব ভারতের পাখির চোখ রয়েছে বিজেপির, এমন ধারণা ওয়াকিবহল মহলের। এদিন লোকসভায় নির্মলাকে বলতে শোনা যায়, আমরা দেশের পূর্বাঞ্চলকে বৃদ্ধির আওতায় আনতে চাইছি, বিশেষ নজর পূর্বাঞ্চলের দিকে। তাই তার এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তিসরি বার মোদী সরকার, আপকি বার 400 পার। 2024 সালে লোকসভা নির্বাচনে নাকি এমনই টার্গেট বিজেপির, কিন্তু পরে জানা গেল লক্ষ্য কমিয়ে 350 করা হয়েছে। ভোটের টার্গেট 50%। আর সেদিকে তাকেই বিজেপি যে নিশ্চিত আসনগুলোর সঙ্গে সঙ্গে নতুন নতুন টার্গেট তৈরি করেছে সে ব্যাপারে নিশ্চিত বিশ্লেষকরা। যাব পরের খবরে। কৃষিক্ষেত্রে বড় ঘোষণা নেই, আয়কর হারে ছাড় নেই, রেল সড়ক পরিকাঠামো খাতেও বিরাট কোনো চমক নেই। মোট কথা দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট কার্যত চমকহীন। সেভাবে দেখতে গেলে এবারের বাজেটের ঘোষণা বলতে শুধু 1 কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ, আবাস যোজনায় 2 কোটি বাড়ি, 3 কোটি লাখপতি দিদি তৈরির প্রতিশ্রুতি, এর কোনোটি সরাসরি নির্বাচনকে প্রভাবিত করার মতো ঘোষণা নয়। চলতি বছরের লোকসভা ভোট, তাই এবারে পূর্ণাঙ্গ বাজেট পেশের সুযোগ পায়নি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এবারে 3 মাসের জন্য ভোট অন অ্যাকাউন্ট পেশ হয়েছে, তাই বড় ঘোষণার অবকাশ বিশেষ ছিল না। কিন্তু নরেন্দ্র মোদী সরকারের প্রথম দফায় 2019 সালের লোকসভা ভোটে ফায়দা তুলতে অন্তর্বর্তী বাজেটেও বেশ কিছু বড় ঘোষণা করে চমক দেওয়া হয়েছিল। যার মধ্যে সবচেয়ে বড় চমক ছিল পিএম কিষাণ প্রকল্প ঘোষণা করা। 60 বছরের বেশি বয়সী অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য 3,000 টাকা করে মাসিক পেনশন ঘোষণা করা। এমনকি আয়কর কাঠামোতে বড় ছাড় দেওয়া হয়েছিল। 2024 সালের ছবিটা সম্পূর্ণ উল্টো। নির্মলা সীতারামন নিজের বাজেট বক্তৃতায় উন্নত ভারতের দিশা দেখিয়ে গেলেন, শুধু বলে গেলেন ভবিষ্যৎ পরিকল্পনার কথা। ভোটের কথা মাথায় রেখে বড় চমক তো দূরের কথা, ছোটখাটো জনমুখী ঘোষণা সেভাবে দেখা গেল না। আসলে বাজেট ভাষণে নির্মলা সীতারামন স্পষ্ট বলে গেলেন তৃতীয়বারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মোদী সরকারের প্রত্যাবর্তন সময়ের অপেক্ষা। অর্থমন্ত্রীর আত্মবিশ্বাসী ঘোষণা, জুলাই মাসের পূর্ণাঙ্গ বাজেটে গোটা বছরের অর্থনৈতিক পরিসংখ্যান তুলে ধরা হবে। নির্মলা নিজের ভাষণে বারবার বুঝিয়ে দিয়েছেন তাদের সরকার ফিরছে, তাই তড়িঘড়ি চমক দেওয়ার পক্ষে তিনি নন। পাশাপাশি হেমন্ত সোরেনের গ্রেপ্তারি নিয়ে চর্চা চলছে বিভিন্ন মহলে। এই পরিস্থিতিতে কৃষ্ণনগর থেকে বিজেপিকে ঝাঁঝালো বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন তাকে জেলে ঢোকানো হলে তিনি জেল ফুটো করে বেরিয়ে আসবেন। পাল্টা তোপ দাগলেন বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। 7 ঘন্টা ইডি জেরার পর বুধবার রাতে ইস্তফা দেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এরপরই গ্রেপ্তার করা হয় তাকে। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিস্তর আলোচনা চলছে। এদিকে বর্তমানে জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কৃষ্ণনগরের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে বিজেপিকে একহাত নেন তিনি। হেমন্ত সোরেনের গ্রেপ্তারির প্রসঙ্গ না তুলেও বুঝিয়ে দেন এইভাবে চক্রান্ত করে তাকে বিপাকে ফেলা যাবে না। তিনি বলেন ভোটের আগে জেতার জন্য অনেককে গ্রেপ্তার করছে, আমাকে জেলে পুরলে আমি জেল ফুটো করে বেরিয়ে আসবো। দুর্নীতি ইস্যুতেও এদিন মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের তিনি বলেন সামান্য কিছু লোক দুর্নীতিতে জড়িয়েছে, কিন্তু সব ছেলেমেয়েরা খারাপ নয়, তৃণমূলের সবাই চোর নয়, হাতের 5টা আঙুল সমান হয় না। তার কথায় কোনো রাজনৈতিক দল ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকলে কিছু বেনজল ঢোকে।
দল দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সে কথা মনে করিয়ে দেন তিনি। মমতাকে পাল্টা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজেয়, কিন্তু তিনি আর তার দল এবং সরকারের বিসর্জন ঠেকাতে পারবেন না, সময় ঘনিয়ে এসেছে। দেখব পরের খবর। দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেটে মহিলাদের জন্য বড় ঘোষণা করা হতে পারে। বিশেষ করে বাজেটের আগে বেশ কিছু জনসভায় যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে মহিলাদের ক্ষমতায়নের কথা তুলে ধরেছেন, তাতে সেই ধারণা দৃঢ় হয়েছিল। কিন্তু নির্মলা সীতারামনের অন্তর্বর্তী বাজেটে মহিলাদের জন্য বিরাট ঘোষণা বিশেষ নেই, তবে রয়েছে একটি প্রতিশ্রুতি। অর্থমন্ত্রী ঘোষণা করেছেন দেশে লাখপতি দিদি বাড়ানোর যে লক্ষ্যমাত্রা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়েছিলেন, সেটা আরও বাড়িয়ে দেওয়া হলো। কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন দ্রুত স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত দেশের প্রায় 2 কোটি মহিলাকে তিনি লাখপতি বানাবেন। ওই মহিলাদের লাখপতি দিদি নামও দেন তিনি। টার্গেট ছিল 5 বছরের মধ্যে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত 2 কোটি মহিলাকে লাখপতি বানানো। আসলে সরকার নানাভাবে এই স্বনির্ভর গোষ্ঠীগুলোকে সাহায্য করে। গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করে তোলায় এই গোষ্ঠীগুলির ভূমিকা অনস্বীকার্য। যাব পরের খবরে। দেশে কম বয়সী মেয়ে অর্থাৎ বিশেষ করে কিশোরীদের মধ্যে বাড়ছে সার্ভাইকাল ক্যান্সার, আর সেই কারণে 9 থেকে 14 বছরে বয়সী মেয়েদের টিকা গ্রহণে উৎসাহিত করা হবে। বৃহস্পতিবার বাজেটে সেই কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জরায়ুর মুখে ক্যান্সারের বৈজ্ঞানিক নাম সার্ভাইকাল ক্যান্সার, যাদের আক্রান্ত হচ্ছে ভারতের অল্প বয়সী মেয়েরা। সম্প্রতি এ নিয়ে বিশেষভাবে সতর্ক রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিন মোদী সরকারের অন্তর্বর্তী বাজেটে উঠে এলো সেই প্রসঙ্গ। এই ধরনের ক্যান্সার প্রতিরোধে টিকাকরণে জোর দিতে চায় কেন্দ্র, সেই কথাই জানান নির্মলা। তিনি বলেন এবার থেকে সার্ভাইকাল ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সরকার 9 থেকে 14 বছর বয়সী মেয়েদের টিকা গ্রহণে উৎসাহিত করবে। যদিও এই প্রক্রিয়া কিভাবে এবং কবে থেকে কার্যকর হবে তা নিয়ে বিস্তর জানা যায়নি। এদিকে স্বাস্থ্য পরিকাঠামোয় উন্নয়নের জন্য বিশেষ উদ্যোগের কথা জানানো হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন বর্তমান প্রজন্মের অনেকেই চিকিৎসক হিসেবে সাধারণ মানুষকে পরিষেবা দিতে চান। সেই লক্ষ্য পূরণ করতেই বিভিন্ন হাসপাতালের পরিকাঠামোকে কাজে লাগিয়ে আরও মেডিকেল কলেজ তৈরির পরিকল্পনা করা হয়েছে। চোখ রাখবো পরের খবরে। গত সোমবার দুপুরে আচমকাই খবর আসে গুরুতর অসুস্থ হন কবির সুমন। বুকের সংক্রমণ, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি ব্লকে ভর্তি হন গানওয়ালা। সিসিইউতে রাখা হয় তাকে। তারপর তাকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছে কবির সুমনের চিকিৎসা। কেমন আছেন অসুস্থ সঙ্গীতশিল্পী? খোঁজ নিতে বৃহস্পতিবার মেডিকেল কলেজে হাজির হন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিপুরে জনসভা সেরে বিকেল 4:18 নাগাদ সোজা হাসপাতালে পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই জানা গিয়েছিল এখনই বিপদমুক্ত না হলেও স্থিতিশীল কবির সুমন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। এদিন দিদিকে দেখে বেশ চাঙ্গা অসুস্থ শিল্পী। উঠে বসবার চেষ্টা করেন শিল্পী। সিসিইউতে বেডে শুয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ খানিকক্ষণ কথা বলেন কবির সুমন। তার শারীরিক পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী, কথা বলেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে। এদিন বর্ষিয়ান গায়কের স্বাস্থ্য নিয়ে আপডেট দিলেন মমতা। তিনি সকলকে আশ্বস্ত করলেন আগের চেয়ে ভালো আছেন, কথা বলছেন, বাড়ি যাব করছেন। আমি জানিয়েছি আরও 10 দিন থাকতে হবে, সম্পূর্ণ সুস্থ হয়ে তারপরে বাড়ি যাবেন। দেখব পরের খবর। লোকসভা ভোটে ফের একবার রাজ্যে একা লড়াই করার কথা ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার শান্তিপুরে প্রশাসনিক সভা থেকে তিনি দাবি করেন বিজেপিকে সুবিধা করে দিতে জোট করেছে সিপিএম ও কংগ্রেস। এদিনও ফের বসন্তের কোকিল প্রসঙ্গে তোলেন তিনি। বলেন যারা 365 দিন আপনার সঙ্গে থাকেন তাদের সঙ্গে আপনি থাকুন। এদিন কংগ্রেস সিপিএমকে একযোগে আক্রমণ করে মমতা বলেন দিল্লি জয় আমরাই করব, বাংলা পথ দেখাবে, বাংলায় আমরা একা লড়বো, কারণ আমরা জোট চেয়েছিলাম, কংগ্রেস করেনি। সিপিএম কংগ্রেসের জোট হয়েছে বিজেপিকে সাহায্য করার জন্য। আমি সিপিএম করি না, আমি বিজেপি করি না, আমি মা মাটি মানুষ করি। গত লোকসভা নির্বাচনে নদিয়া জেলায় মন মতো ফল হয়নি তৃণমূলের। জেলার 2টি আসনে একটিতে জয় পেলেও অন্যটি গেছে বিজেপির দখলে। এছাড়া বনগাঁ লোকসভা কেন্দ্রে নদিয়া জেলার বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেই বনগাঁতেও জিতেছে বিজেপি। বিধানসভা নির্বাচনে সেখানে দলের স্বাস্থ্যোদ্ধার হলেও ঘুরে লোকসভা নির্বাচন আসতেই মমতা নদিয়া নিয়ে যে চিন্তিত ফের ফুটে উঠেছে তার কণ্ঠে। গোদের ওপর বিস্ফোরা হয়ে উঠেছে টাকার বিনিময়ে প্রশ্নকাণ্ডে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের লোকসভা থেকে বহিষ্কারের ঘটনা। পরের খবর। লোকসভা ভোটে কি বিজেপির প্রার্থী হতে চলেছেন কামদুনি আন্দোলনের অন্যতম মুখ মৌসুমী কয়াল? সেই গুঞ্জন আরও ইন্ধন পেল
বৃহস্পতিবার বারাসাতে মরিচঝাঁপি দিবস উদযাপন মঞ্চে বিজেপির নেতাদের সঙ্গে মৌসুমী দেবীর উপস্থিতিতে। তবে রাজনীতিতে যোগদান নিয়ে এদিন খোলসা করেননি মৌসুমী। তবে মানুষের পাশে থাকতে গেলে যে রাজনৈতিক মঞ্চে থাকা দরকার তা স্বীকার করেছেন তিনি। কামদুনি ধর্ষণ ও হত্যাকাণ্ডের পরে সুবিচারের দাবিতে যে আন্দোলন রাজপথে আছড়ে পড়েছিল তার অন্যতম মুখ ছিলেন অখ্যাত গ্রামের ততোধিক অখ্যাত বধূ মৌসুমী কয়াল। দীর্ঘ 10 বছর বারবার কামদুনির নির্যাতিত থেকে সুবিচার দেওয়ার দাবিতে বারবার দাবি তোলেন তিনি। ওই ঘটনার পর থেকে সিপিএম এর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে মৌসুমীর। বাম মনোভাবাপন্নদের সংগঠন আক্রান্ত আমরা হয়েও বিভিন্ন জায়গার নির্যাতিতদের কাছে ছুটে গিয়েছিলেন মৌসুমী। কিন্তু কামদুনি কাণ্ডে হাইকোর্টে দোষীদের ফাঁসির সাজা মুকুব হওয়ার পর বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে মৌসুমীর। এর মধ্যেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সহযোগিতায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। এরপরই মৌসুমীর সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।